হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আরও একবার তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো রবীন্দ্র উপন্যাস। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আমাদের গুরুদেব, এবং কবিগুরু হিসেবেও আমরা তাকে চিনে রয়েছি। দেখো, আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের বাংলা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে ক্লাসগুলো রয়েছে একেবারে পর পর তোমাদের আলোচনাগুলো আছে। কোনো অসুবিধে হলে তোমরা আবার ক্লাসগুলো দেখতে পারবে, যেহেতু রেকর্ডিং ক্লাস হয়ে রয়েছে। তো যারা এখনো ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমাদের অনলাইন ক্লাস অনেক দিন হলো শুরু হয়ে গেছে। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা, এবং ওদের যোগাযোগ নম্বর, তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আমাদের নাম্বার দুটো রয়েছে, দুটো নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো। 6295916282, আরেকটি নম্বর 7076398606। এই দুটো হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, ক্লাসগুলো একেবারে ক্রম অনুসারে আমি দিয়েছি। তোমাদের যা রয়েছে প্রথমার্ধ থেকে শুরু করে একেবারে পরপর যা প্রথমার্ধের যা সিলেবাস ছিল সেটা কমপ্লিট করে তারপরে আমি দ্বিতীয়ার্ধতে ঢুকেছি। তো সেখানে আজকে আমার আলোচনা একেবারে শেষের দিকে সিলেবাসের, সেটা হচ্ছে রবীন্দ্র উপন্যাস। দেখো, আমরা বাংলার সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথকে বলতে পারি মধ্যাহ্ন সূর্য, যেন তিনি রয়েছেন আমাদের সবার মাঝখানে। কবিগুরু সম্পর্কে বলতে গেলে তো তার বলা কখনো শেষ হবে না। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। শুধুমাত্র কবিতা কাব্যতেই নয়, কবিতা পাশাপাশি তিনি প্রবন্ধ, নাটক, উপন্যাস, এমনকি বিভিন্ন তত্ত্বমূলক আলোচনা, সঙ্গীত, সমস্ত জায়গায় তার বিচরণ ক্ষেত্র। তিনি সর্ব সময়ের জন্যই কিন্তু আমাদের কাছে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে ধরা দিয়েছেন। তাই রবীন্দ্র উপন্যাসের যে বিষয়টি আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেই উপন্যাসগুলো কিন্তু রবীন্দ্র উপন্যাসকে চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে তার একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সাহিত্যের ইতিহাসে। এবং এই উপন্যাসগুলো, তার উপন্যাস যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব গভীরভাবে প্রভাবিত করেছে। দেখো, রবীন্দ্র উপন্যাসের মধ্যে যে কটা উপন্যাস আমি তোমাদেরকে আজকে আলোচনা করব, সেই উপন্যাসগুলো কিন্তু নাম তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। এবং এর পাশাপাশি তোমাদের যে প্রকাশ কালগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই যে আমি তোমাদের সামনে উপন্যাসগুলো আলোচনা করছি, সেই উপন্যাসগুলিকে সহজভাবে মনে রাখার উপায় এবং তার পাশাপাশি কিছু ভাগ, রবীন্দ্র উপন্যাসের কিছু ভাগ আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে উপন্যাস এখানে দিয়েছি বউ ঠাকুর রানীর হাট, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কিন্তু করুণা উপন্যাস, ঠিক আছে? কিন্তু তবুও সেই উপন্যাসটি কিন্তু আমরা প্রথম হিসেবে ধরি না, কারণ সেটা কিন্তু মুদ্রিত নয়, ঠিক আছে? এবং তারপরে তিনি যে উপন্যাসটি লিখেছেন বউ ঠাকুর রানীর হাট, সেটা কিন্তু বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ একটা উপন্যাস, তাও আবার মুদ্রিত। তাই আমরা এটিকে করুণাকে নয়, আমরা করুণা উপন্যাসকে কখনো বলতে পারবো না। আমরা বউ ঠাকুর রানীর হাটকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ মুদ্রিত উপন্যাস বলবো। বউ ঠাকুর রানীর হাট যে উপন্যাসটি রয়েছে সেটি প্রকাশকাল দেখো আমি লিখে দিয়েছি, 1883 সালে কিন্তু এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এই উপন্যাসের বিষয় এবং এই যে পরপর যে রয়েছে উপন্যাসগুলির, সেগুলোর কিছু কিছু বিষয় আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, যে কি বিষয় নিয়ে কোনটা লেখা হয়েছে। রাজশ্রী উপন্যাসটি 1887-তে প্রকাশিত হয়েছে। 1887-তে রাজশ্রী উপন্যাসটির প্লট যেটা ছিল আর কি, তার কেন্দ্রে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ত্রিপুরার রাজবংশের যে ইতিহাস, সেই ত্রিপুরার রাজবংশের ইতিহাস কিন্তু এই উপন্যাসে ধরা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বিষয় এটাই। এবং চোখের বালি 1903-এ প্রকাশিত হয়েছে। এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, এবং এই উপন্যাসের মধ্য দিয়ে মানুষের আত্মের কথাকে যে কিভাবে বের করা যায়, তিনি একটা সম্পর্কের মধ্যে তিনটা চরিত্রের মধ্যে, চারটা চরিত্রের মধ্যে দিয়ে তার যে আত্মের কথা, তার যে মনের কথা, সেটাকে কিভাবে নিংড়ে বের করেছেন রবীন্দ্রনাথ, কিভাবে বের করা যায় তা কিন্তু খুব সুন্দরভাবে চোখের বালি যে উপন্যাস রয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি।
চোখের বালি পুরোপুরি এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। এরপরে রয়েছে নৌকাডুবি, 1906 প্রকাশিত হয়েছে নৌকাডুবি উপন্যাসটি। এর নৌকাডুবির মধ্যে যে চরিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু একটা বলতে পারি আমরা সামাজিক মানে পারিবারিক একটা সমস্যামূলক একটা এটা উপন্যাস, সেটা হচ্ছে নৌকাডুবি। এরপরে রয়েছে গোড়া। গোড়াটাকে আমরা বলে থাকি গোড়া হচ্ছে 1910 প্রকাশিত হয়েছে। এটা সালটা খুব ভালো মতো মনে রাখবে। এবং এই উপন্যাসটা এতটাই বড় যে এটাকে আমরা মহাকাব্য ধর্মী উপন্যাসও বলে থাকি। ঠিক আছে, এই উপন্যাসের মধ্য দিয়ে কিন্তু ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম, গোঁড়ামি, এছাড়াও জাতপাত নির্বিশেষে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই গোড়া উপন্যাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবার ঘরে বাইরে 1916 প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটি, সেটি হচ্ছে ঘরে বাইরে। এই উপন্যাসটি কিন্তু চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাস, এটা মনে রাখবে। পরীক্ষায় আসতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা উপন্যাসটির নাম কি, তাহলে তোমরা বলতে পারবে যে ঘরে বাইরে। এরপরে আছে চতুরঙ্গ। চতুরঙ্গ 1916 প্রকাশিত হয়েছে এবং এই চতুরঙ্গ উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই মানে একটা সামাজিক ধরে নাও সম্পর্কের মধ্যে, চরিত্রগুলির মধ্যে একটা টানাপোড়েনের একটা ইতিহাস আমরা দেখতে পেয়েছি এই উপন্যাসে। যোগাযোগ উপন্যাসটি 1929 প্রকাশিত হয়েছে। শেষের কবিতা 1929 প্রকাশিত হয়েছে। শেষের কবিতায় অমিত লাবণ্যের যে প্রেম কাহিনী রয়েছে তা কিন্তু শেষের কবিতা যে উপন্যাস রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। দুই বোন 1933 এবং মালঞ্চ 1934। এই দুটো যে উপন্যাস আছে এই দুটোই ছোট উপন্যাস, ঠিক আছে, বেশি বড় নয়, ছোট উপন্যাস। এবং এই দুটোতেই অবৈধ প্রেমের একটা যে চিত্র সেটা আমরা দেখে থাকি। 4 অধ্যায়, এটি 1934 প্রকাশিত হয়েছে। এবং এই যে আমি পরপর তোমাদের সামনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই যে 12টা আমি তোমাদের সামনে যে উপন্যাস তুলে ধরলাম, এই 12টা উপন্যাসের মধ্যেই কিন্তু আবার এগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি, মানে রবীন্দ্র উপন্যাসকে কয়েকটা ভাগে ভাগ করেছি। 4টা ভাগ টোটাল রয়েছে রবীন্দ্র উপন্যাসের। দেখো আমি এখানে ছক করে দিয়েছি, ছকের মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। রবীন্দ্র উপন্যাসের যে বিষয়গত ভাগগুলো রয়েছে, তার উপন্যাসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলিকে আমি 4টা ভাগে ভাগ করে সেগুলোকে পর্ব অনুযায়ী দিয়েছি। দেখো প্রথমে দিয়েছি ঐতিহাসিক উপন্যাস, পারিবারিক উপন্যাস, সমাজ সমস্যামূলক উপন্যাস এবং তত্ত্বমূলক উপন্যাস। এই 4টা উপন্যাস হচ্ছে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের এই সমগ্র যে উপন্যাসগুলো রয়েছে তার ভিতরকার একটা বিষয়। এবং প্রথমে যেটা আছে ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাসের মধ্যে আমি তোমাদেরকে যে উপন্যাসগুলো বলবো সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট প্রথমেই। কেননা আমরা এই যে উপন্যাসটা আছে এখানে কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভাব পাই। কেন বলতো? কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যেই কিন্তু প্রথম আমরা দেখেছিলাম ইতিহাসাশ্রিত বা ঐতিহাসিক উপন্যাস লেখার একটা প্রবণতা। তাই আমরা এই বউ ঠাকুরানীর হাটে কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভাবকে পেয়ে থাকি। তো ঐতিহাসিক নাটকের মধ্যে পড়ছে যে উপন্যাসগুলো, সেগুলো হচ্ছে বউ ঠাকুরানীর হাট, আর এদিকে হচ্ছে রাজশ্রী, আর তোমাদের যেটা বললাম সবার প্রথমে করুণা, এই উপন্যাসটি। এই 3টে উপন্যাস আমরা পেয়ে যাচ্ছি ঐতিহাসিকে। ঠিক আছে, ঐতিহাসিক রবীন্দ্র উপন্যাসের বিষয়গত ভাব একবারে প্রথমটা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে এগুলো পড়ছে। এরপরে আছে পারিবারিক সমস্যা। তোমাদেরকে আমি আলোচনার ক্ষেত্রেই বললাম যেরকম চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, এই 3টা উপন্যাস কিন্তু পারিবারিকে, ঠিক আছে, পারিবারিক উপন্যাসের মধ্যে পড়ছে। এরপরে আছে সমাজ সমস্যামূলক, সমাজের যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যামূলক যে উপন্যাসগুলো আছে, যে উপন্যাসগুলোর মধ্যে ফুটে উঠেছে সমাজ সমস্যা রবীন্দ্রনাথের, সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি নৌকাডুবি, গোড়া, ঘরে বাইরে, ঠিক আছে, আর তার সঙ্গে 4 অধ্যায়। এই 4টা উপন্যাস আমরা পেয়ে যাচ্ছি সমাজ সমস্যামূলক উপন্যাসের মধ্যে। আর নেক্সট সেটা হচ্ছে তত্ত্বমূলক যে ভাবনা। তত্ত্বমূলক ভাবনার মধ্যে যেগুলো বাকি থাকলো, যেরকম ধরে রাখো যে এখানে বাকি থাকলো হচ্ছে তোমার বাকি থাকলো হচ্ছে চতুরঙ্গ, বাকি থাকলো শেষের কবিতা, দুই বোন এবং মালঞ্চ। এই 4টাকে আমরা ফেলছি তত্ত্বমূলক উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথের। তাহলে দেখো রবীন্দ্রনাথের পুরো যতগুলো উপন্যাস রয়েছে সেগুলোকে আমি এখানে 4 ভাগে ভাগ করে কোনটাতে পড়ছে, কোন উপন্যাসটা কোন ভাগে পড়ছে সেটা কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম। তোমরা খুব ভালো মতো করে লিখতে পারবে এবং অবশ্যই খাতা কলমে এগুলো লিখে রাখবে।
তো তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্র উপন্যাস নিয়ে। পরের দিন আবার আমি আসবো একটা নতুন ক্লাস নিয়ে। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। ঠিক আছে, আর আবারও বলছি, যারা এখনো যোগাযোগ করবে ভাবছো তারা দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরেকটি নম্বর 7076398606। তাহলে চলো আজ এত পর্যন্তই, ধন্যবাদ।